ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমাদের প্র্যাকটিস সেট নম্বর হচ্ছে 12। আজকে আমরা 12 নম্বর প্র্যাকটিস সেট দেখব। আবার প্রত্যেক দিনের মতো টপ 10 কোশ্চেন অর্থাৎ 10টা কোশ্চেনের সেটে তোমাদেরকে স্বাগতম। প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, প্রত্যেকে আমার সঙ্গে করবে, কারণ 2025-এ যারা এক্সাম দিতে চলেছো তাদের জন্য এই প্র্যাকটিস সেট যে সিরিজটা শুরু করেছি খুবই গুরুত্বপূর্ণ। আর এই ক্লাসটাকে প্রত্যেকেই কিন্তু শেয়ার করে দিবে, বেশি বেশি করে শেয়ার করে দিবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এখান থেকে হুবাহু প্যাটার্নে কিন্তু তোমরা পরীক্ষা হলে প্রশ্ন দেখতে পাবে। আর যারা ভালো করে প্র্যাকটিস সেটটা করে যাবে পরীক্ষা হলে, কিন্তু তাদেরকে এটুকু ভাবতে হবে না যে অঙ্কটা কীভাবে করতে হবে। অঙ্ক পড়া মাত্রই তোমার মাথায় সলিউশন চলে আসবে। যদি প্র্যাকটিস সেট আমরা যেটা শুরু করেছি ম্যাথ আর রিজনিং তো তোমাদের সোয়েব স্যার করাচ্ছে, তাহলে যারা দুটো ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস করছো, প্র্যাকটিস সেটটা ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছ তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত, তাহলে কিন্তু তারা যেভাবে বলছি, যে প্রপার ওয়েতে বলছি সেভাবে যদি চালিয়ে যাও, তাহলে তোমরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে 40-এ 40 ম্যাথে এবং 40-এ 40 রিজনিংয়ে অ্যাচিভ করতে পারবে। এটা আমাদের টার্গেট, আর এটুকু তোমাদেরকে আমরা করে দেব, তৈরি করে দেবো এভাবে। চলো প্রথম প্রশ্ন কী বলছে, 500 মিটারের একটি রেসে বি এ কে 50 মিটার হেড স্টার্ট দিতে পারে। তার মানে 500 মিটারের একটা রেস হচ্ছে, 500 মিটারের একটা রেসে ধরো এটা একটা ট্র্যাক, আমার এই ট্র্যাকে কি বলেছে 500 মিটার, এটা তাহলে 500 মিটার ট্র্যাকে বি এ কে অর্থাৎ বি এ কে কী করছে 50 মিটারের হেড স্টার্ট দিতে পারে। তার মানে বি যদি এখান থেকে শুরু করে তাহলে এ শুরু করবে 50 মিটার সামনে থেকে। হেড স্টার্ট কথার অর্থ এটাই, তার মানে এ করছে এখান থেকে। তার মানে এ অনুপাত বি কি হয়ে যাবে আমার, টোটাল কত মিটারের রেস 500 মিটারের। তার মানে এ বি কাকে দিচ্ছে হেড স্টার্ট, এ কে। তার মানে বি যদি আমার 500 মিটার রান করে, তার মানে বলছে এ কে যে তুই আমার 50 মিটার সামনে থেকে কর। তার মানে 50 মিটার তাকে দৌড়াতে হবে না, 50 মিটার কম দৌড়াতে হবে। তার মানে সে কত দৌড়াবে, 500-র মধ্যে 50 বাদ দিয়ে দাও, 450। তার মানে 450 মিটার। এবার তারপরে কি বলছে যে পারে, এবং সি একই সময়ে রেসটি সম্পূর্ণ করার জন্য বিকে 100 মিটারের হেড স্টার্ট দিতে পারে। বি আবার কি বলছে, আচ্ছা সি কি বলছে যে সি একই সময়ে রেসটি সম্পূর্ণ করার জন্য, একই সময়ে কিন্তু অর্থাৎ এই বিন্দুতে পৌঁছাবে একই সময়ে, দুজন একই সময়ে পৌঁছানোর জন্য বিকে কী করছে 100 মিটার হেড স্টার্ট দিতে পারে। তার মানে কি বি আর সি রয়েছে, বি অনুপাত সি। তার মানে বি আমার সি কাকে দিচ্ছে হেড স্টার্ট, বি কে। তার মানে সি তো আমার 500 মিটারই দৌড়াবে, তাহলে বি কত দৌড়াবে 100 মিটারের হেড স্টার্ট দিচ্ছে বি কে সি দিচ্ছে। তার মানে সি যদি 500 মিটার দৌড়ায় তাহলে বি কত মিটার দৌড়াবে 100 মিটার কম, যেহেতু 100 মিটার হেড স্টার্ট দিচ্ছে তার মানে দৌড়াবে কত 500 থেকে 100 বা 400 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম এ অনুপাত বি, এটা বি অনুপাত সি। অনুপাতে দেয়নি, আমাকে একটু ভাষার আকারে লিখে প্রকাশ করেছে। এইভাবে এই আকারে যারা নিয়ে আসতে পারবে ভাষাটা পড়ে, একেবারে অঙ্ক সলভ। চলো তাহলে আমরা কি বের করবো এখান থেকে, এ অনুপাত বি অনুপাত সি। আমি গোটা অঙ্ক এখন পড়িনি, কিন্তু এখান থেকে আমরা পেয়ে গেলাম মানে কি, আমাদের মাথাতে একটা জিনিস আসবে, এ অনুপাত বি পেয়েছি, বি অনুপাত সি পেয়েছি, তার মানে আমাকে এ অনুপাত বি অনুপাত সি বের করতে হবে। তার মানে এ অনুপাত বি অনুপাত সি। আচ্ছা এখান থেকে তুমি কেটে শর্ট করতে পারো, 0 0 কাটলো, 5 দ্বারা 5 9 45, 5 10 50, তাহলে কত হয়ে যাবে আমার 9:10। তাহলে এ ইস টু বি কত ছিল 9:10। এখান থেকে কাটতে পারো, 2টা 0 2টা 0 কেটে যাবে, তাহলে বি ইস টু সি কত রয়েছে 4:5। তার মানে বি আর সি যাতে 5। তার মানে দেখো আমরা কি জানি স্যার, ফাঁকা ঘর কি দিয়ে পূরণ করব, আগের সংখ্যাটা দিয়ে। এখানে ফাঁকা রয়েছে, তার মানে আগে কি রয়েছে 10, তার মানে এখানে 10 বসিয়ে দাও। এখানে কি রয়েছে 4, এখানে কিছু নেই মানে 4 বসিয়ে দাও। তাহলে 4 9 36, 4 10 40, 5 10 50। তাহলে দেখো আবারও কিন্তু কাটাকাটি যায়। অনুপাত মানে কি সর্বনিম্ন আকারে, তাহলে 2 দ্বারা কাটো। 18 দিয়ে 36 অনুপাত, 20 দিয়ে 40 অনুপাত, 25 দুয়ে 50। তাহলে কত হয়ে গেল 18:20:25। এবার আমাকে নেক্সট লাইনে কি বলেছে সেটা পড়তে হবে। বলছে যে একই সময়ে একই দৌড় সম্পূর্ণ করার জন্য, অর্থাৎ একই সময়ে দৌড়টা সম্পূর্ণ করার জন্য সি এ কে কত হেড স্টার্ট দিতে পারে তা হলো, অর্থাৎ সি এবং এ যদি একই সঙ্গে অর্থাৎ একই সময়ে যদি রেসটা একসঙ্গে যদি রেসটা সম্পূর্ণ করতে চায়, তাহলে এ কে কত হেড স্টার্ট দিতে হবে সি এর, সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। তার মানে দেখো সি কে হেড স্টার্ট দিচ্ছে আমার, সি কাকে দিচ্ছে এ কে। তার মানে সি দিচ্ছে হেড স্টার্ট কাকে, এ কে।
তার মানে সি কী করবে, সি আমার 500 মিটার সম্পূর্ণ দৌড়াবে। দেখো এটা যদি পুরো ট্র্যাক হয়, সি দিচ্ছে এ কে হেড স্টার্ট, কত দিচ্ছে জানি না, সি দিচ্ছে এ কে হেড স্টার্ট, মানে সি কী করবে, সি প্রথম থেকে দৌড়াবে সম্পূর্ণটা, আর এ কে হেড স্টার্ট দিচ্ছে মানে কি, যতটুকু হেড স্টার্ট দিচ্ছে এ ততটুকু রাস্তা কী করবে, এটুকু রাস্তা কম দৌড়াবে, তার মানে এ কম দৌড়াচ্ছে। সি যেহেতু 500 মিটার পুরোটা দৌড়াবে, তার মানে সি এর ভ্যালুটা কত রয়েছে 25, আর এই 25-এর মানটাই কত হয়ে যাবে আমার 500 মিটার। তাহলে একের মান কত হয়ে যাবে 500/25। তাহলে বলছে যে সি এ কে কত হেড স্টার্ট দেবে, হেড স্টার্ট মানে কি দেখো তো, সি এ সি এর চাইতে কত আগে থাকবে, তার মানে দেখো এর 18, সি 25, তার মানে কত আগে রয়েছে, 25 থেকে 18 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে আমার 7। তাহলে 7-এর মানটা বের করতে হবে, তাহলে 500/25 × 7, তাহলে কত হয়ে যাবে 25 2 50 0 20, তাহলে 7 2 14 140 মিটার। কোথায় রয়েছে আনসার দেখে নাও, 140 কত দাগের আমার, সি দাগের আনসার হচ্ছে 140। কিছুই ছিল না, শুধু আমাকে ভাষাটা বুঝে কি করতে হবে, অনুপাতটা বের করতে হবে, অনুপাত বের করে এখান থেকে আমাকে ধরতে হবে সি দিচ্ছে এ কে হেড স্টার্ট, তার মানে কি সি সম্পূর্ণ রাস্তাটা দৌড়াবে, আর সম্পূর্ণ মানে কি 500 মিটার, এই 25-এর ভ্যালুটা হচ্ছে 500 মিটার। তাহলে বলছে যে কত হেড স্টার্ট দিতে হবে, তার মানে কত আগে থাকবে এ, তার মানে এ কত আগে, সি থাকছে 25-এ, এ থাকতে 18, তাহলে কত কম বেশি রয়েছে আমার, 25 থেকে 18 বাদ দিব 7, তার মানে 7 দিচ্ছে হেড স্টার্ট, তার মানে 7-এর মানটা কত হয়ে যাবে, কাটাকাটি করলে 140। চলো নেক্সট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, অঙ্কতে কিছু নেই, যারা ভাষাটা ধরতে শিখে যাবে তারা কিন্তু করে আসতে পারবে। চলো সেকেন্ড কোশ্চেন কি বলছে, বলছে যে 5 কিমি দৌড়ে এক্স ওয়াই এবং জেড প্রত্যেকে সমান গতিতে দৌড়ায়। আচ্ছা 5 কিলোমিটারের রেস হচ্ছে যেখানে এক্স ওয়াই আর জেড কী করছে আমার সমান গতিতে দৌড়াচ্ছে, যথাক্রমে স্বর্ণ রৌপ্য এবং ব্রোঞ্জ পদক পায়। আচ্ছা 5 কিলোমিটারের রেসে তারা সমানভাবে দৌড়ে কি বলছে, তিনজনের মধ্যে কেউ একজন স্বর্ণপদক পাচ্ছে, কেউ একজন ব্রোঞ্জ পাচ্ছে, আর কেউ একজন কি পাচ্ছে আমার রৌপ্য। তারপরে কি বলছে, যদি এক্স ওয়াইকে 0.5 কিমি দ্বারা পরাজিত করে, এক্স কি করছে ওয়াইকে 0.5 কিমি দ্বারা, সেম টু সেম আগের মতো স্যার প্রশ্ন, সেম টু সেম আগের মতো প্রশ্ন, কিছুই করতে হবে না। দেখো এক্স কার কার কথা বলেছে, এক্স ওয়াইকে 0.5 কিমিতে পরাজিত করে, এক্স কাকে পরাজিত করছে, ওয়াইকে কত কিমিতে 0.5 কিমিতে। তাহলে স্যার একটা জিনিস দেখো, এক্স অনুপাত ওয়াইটা কত হয়ে যাবে 0.5 কিমিতে পরাজিত করছে, এক্স কাকে ওয়াইকে, তার মানে ওয়াই কত কিমি, ওয়াইকে পরাজিত করছে, আমি তোমাকে 0.5 কিমিতে পরাজিত করছি, তার মানে কি তুমি আমার চাইতে 0.5 কিমি পিছনে থাকছো আর আমি জিতে যাচ্ছি। তাহলে টোটাল কত মিটারের রেস হচ্ছে 5 কিলোমিটারের, তাহলে 5 কিলোমিটারের রেস মানে কি 5000 মিটার বা আচ্ছা 5000 মিটার, তো 5000 মিটারে 0.5 মিটার মানে কি 500 মিটার, তার মানে 500 মিটারে পরাজিত করছে ওয়াইকে, তার মানে এক্স যদি আমার 5000 মিটার দৌড়াতে পারে, তাহলে ওয়াই এক্স 5000 মিটার যতক্ষণ দৌড়াতে পারবে ততক্ষণে ওয়াই কতটি মিটার দৌড়াতে পারবে, যেহেতু 0.5 কিমি মিটারে তাকে পরাজিত করছে, তাহলে 500 মিটার কম, 0.5 কিমি মানে কি 500 মিটার, তাহলে 500 মিটারে আমাকে কি করছে পরাজিত করছে, তাহলে 500 মিটার কমিয়ে দাও, তার মানে কত হয়ে যাবে 4500 মিটার। তাহলে এখান থেকে অনুপাতটা বের করে নাও, 0 0 কাটলো, 5 দ্বারা 5 9 45, 5 10 50, তাহলে 10:9, 10:9, তাহলে এক্স আর ওয়াই এর অনুপাতটা কত হয়ে গেল 10:9। এবার আমাকে কি বলেছে, ওয়াই জেডকে 0.5 কিমি দ্বারা পরাজিত করে, এবার ওয়াই কি করছে, ওয়াই করছে জেডকে 0.5 কিমি দ্বারা, তার মানে সেম ওয়াই করছে কাকে জেডকে, তার মানে ওয়াই 5000 যখন মিটার দৌড়িয়ে নেবে তখন জেড কতটি দৌড়াতে পারবে আমার 0.5 কিলোমিটার কম, যেহেতু 0.5 কিলোমিটার কি করছে পরাজিত করছে, তাহলে কমিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে 4500। তাহলে এখান থেকে আবার অনুপাত বার করো, 5 9 45, 5 10 50, 10:9, তাহলে এক্স অনুপাত ওয়াই পেয়ে গেলাম, ওয়াই অনুপাত জেড পেয়ে গেলাম। এখান থেকে কি বের করতে হবে আমাদেরকে, এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড, তাহলে বের করো 10:9, আর ওয়াই অনুপাত জেড কি আছে 10:9, তাহলে ফাঁকা ঘর পূরণ করো,
তাড়াতাড়ি করে করো। ৯ এর পরে কিছু নেবে না ৯, ১০ এর আগে কিছু নেবে না ১০, ১০ ১০ হয়ে গেল ১০০, ৯ ১০ ৯০, ৯ ৯ ৯ ৮১। তাহলে ১০০ × ৯০ অনুপাত হয়ে গেল ৮১, x/y/z এর মানটা। এবার আমাকে কি বলেছে, x কত মিটার দ্বারা z কে পরাজিত করে। x কি বলছে, x আমার কত মিটার দ্বারা কাকে, z কে পরাজিত করে, অর্থাৎ x z কে কত মিটার দ্বারা পরাজিত করবে। তার মানে দেখো তো x কি করছিল, আমার ৫০০০ মিটারই দৌড়া ছিল। তার মানে x ১০০ এর মানটা কত হয়ে যাবে আমার ৫০০০ মিটার। তাহলে আচ্ছা ১০০ রয়েছে তো ১০০ এর মান, তাহলে ১ এর মান কত হয়ে যাবে ৫০০০/১০০। তাহলে আমাকে কি বলেছে, x কত মিটার দ্বারা z কে পরাজিত করছে। তাহলে কত মিটার দ্বারা, x দেখো ১০০, z এর মান ৮১, তার মানে কত কম বেশি আমার, কত কম ১৯ কম। তার মানে ১৯ এর মানটা কত হয়ে যাবে ৫০০০/১০০ ইন্টু ১৯। তাহলে ২ ০ ২ ০ কাটলো ৫০, আর ইন্টু যদি ১৯ করি, ৫০কে ১৯ দ্বারা গুণ করলে কত হয়ে যাবে ৫০ × ১৯ করতে গেলে হয়ে যাবে ৫ ৯ ৪৫ এর ৫, হাতে থাকলো ৪, ৫ ৫ ৪ ৯ ০। তাহলে ৯৫০ মিটার। ৯৫০ মিটার মানে কি 0.95 মিটার দ্বারা, 0.95 মিটার দ্বারা, বা আমাকে কি বলেছে ডিরেক্টলি বলে দিয়েছে যে ৯০০ কত ৫০ মিটার। কত দাগের অ্যান্সার, বি দাগের অ্যান্সার ৯৫০ মিটার। কিছু ছিল না অঙ্কে। চলো সেম টু সেম ১ এবং ২ নম্বর দাগের অঙ্কটা একেবারে হুবাহু সেম। চলো চলো ৩ দাগের অঙ্ক কি বলছে আমার, ১০%, ৩০% এবং ২৫% ক্রমাগত ছাড় নিচের কোনটি সম্পূর্ণ একক ছাড়ের সমতুল্য। ১০%, তারপরে কি বলেছে আমার ১০%, ৩০% এবং কত ২৫%। তারপরে পরপর ছাড় দিচ্ছে, দেখো ১০% দিচ্ছে একবার, তারপরে দিচ্ছে ৩০% ছাড়, তারপরে কত দিচ্ছে আমার ৩০%, তারপরে দিচ্ছে কত ২৫%। ১০ ৩০ ২৫, তাহলে ১০%, ২৫% আর ৩০% ছাড় না দিয়ে আমি একেবারে কত পার্সেন্ট ছাড় দিলে সেটার সমান হবে সেটা বার করতে বলেছে। তাহলে দেখো কি করব, ১০% মানে কি 1/10, তার মানে কিসের রেশিও হবে এমপি আর এসপি। যারা বাংলাতে লিখবে তারা লিখবে এমপির জায়গাতে কি বাজার মূল্য, আর এসপি মানে কি বিক্রয় মূল্য। ছাড় সবসময় কার উপরে হয়, বাজার মূল্যের উপরে, কালকেও বলেছিলাম। তাহলে বাজার মূল্য যদি ১০ টাকা হয় তাহলে বিক্রি করবে ১ টাকা ছাড়ে, তার মানে কত টাকায় বিক্রি করতে হবে, বাজার মূল্য ১০ টাকায় ১ টাকা ছাড়, তার মানে বিক্রি করতে হবে ৯ টাকায়। তাহলে মার্কেট প্রাইস আর এসপি কি হয়ে গেল আমার ১০:৯। ৩০% মানে কি ৩/১০, তার মানে এমপি অর্থাৎ বাজার মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা কত হয়ে যাবে, বাজার মূল্য যদি ১০ টাকা হয় তাহলে বিক্রয় মূল্য ৩ টাকা কমে হবে, তার মানে কততে হয়ে যাবে আমার ৭। তাহলে ১০:৭ হয়ে গেল। এখান থেকে ২৫% মানে আমরা কি জানি 1/4, তার মানে কি এমপি আর এসপির রেশিওটা বার করো, অর্থাৎ নির্ধারিত মূল্য বা চিহ্নিত মূল্য যাকে আমরা মার্কেট প্রাইস বলি, আর সেলিং প্রাইস মানে কি বিক্রয় মূল্য। মার্কেট প্রাইস ৪ টাকা যদি মার্কেট প্রাইস হয় বা চিহ্নিত মূল্য প্যাকেটে লেখা থাকে তাহলে ১ টাকা ছাড় মানে কত টাকায় বিক্রি করবে ৩ টাকায়। তার এখান থেকে প্রত্যেকটা ছাড়ের মান পেয়ে গেলাম। এবার ডিরেক্টলি একবারে বের করব এমপি আর এসপি। তাহলে দেখো 10:9, 10:9, 10:7 লিখে দাও পরপর, 10:7, 4:3, 4:3 লিখে দাও। দেখো তো কোনাকুনি কাটাকাটি যায়, সমান সমান যায়, যায় না। তার মানে দেখো ১০ 10 100 আর ৪ দ্বারা গুণ করলে ৪০০। তারপরে ৭ ৯ ৬৩, ৬৩কে যদি ৩ দ্বারা গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে ৩ ৩ ৯, ৩ ৬ ১৮, ১৮৯। তাহলে ৪০০:১৮৯, অর্থাৎ যদি চিহ্নিত মূল্য যদি ৪০০ থাকে তাহলে বিক্রি করতে হবে কততে ১৮৯। তাহলে আমার কত টাকা ছাড় হচ্ছে, দেখো ৪০০ টাকা চিহ্নিত মূল্য, বিক্রি করছে ১৮৯। তার মানে কত টাকায় আমি বিক্রি করছি, ৪০০ থেকে কি করে দিব ১৮৯ বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে ১, ১০ থেকে ৯ বাদ ১, ৪ থেকে ২ বাদ ২, তার মানে ২১১ টাকা। তার মানে কত টাকা ছাড়ে বিক্রি করছে ২১১ টাকা, অর্থাৎ ৩ বার ছাড় দেওয়ার পরে কত টাকা ছাড় পাচ্ছে ২১১। তাহলে ২১১ টাকা ছাড় পাচ্ছে কতর মধ্যে ৪০০-র মধ্যে। তাহলে ইন্টু 100, ১০০তে কত, তাহলে ০ ০ ২ ০ কাটলো, কাটাকাটি করো ২১১/৪ কত হয়ে যাবে ৪ ৫ ২০, ৪ ২ ৮, আচ্ছা ২১১ আর ৪ দ্বারা ৪ ৫ কত হয়ে গেল ২০,
1 আর 1 11, তার মানে 4 2 এ 8, 9 10 11 3.0, 4 7 এ 28, তার মানে 2, 4 5 এ 20। হ্যাঁ, হয়ে গেল আমার কত? 52.75%। তাহলে কত হয়ে গেল আমার? 52.75%। ক্যালকুলেশন করে দেখে নিলাম আমরা, কত হলো? 52.75%। তার মানে যদি আমি 10%, 30%, 25% পরপর ছাড় না দিয়ে যদি আমি একেবারে 52.75% ছাড় দিই, তাহলে সেই ছাড়টা কার সমান হয়ে যাবে আমার? এই 52.75% এর 3টা ছাড়ের সমান হয়ে যাবে। চলো, কালকেও করিয়েছিলাম এই টাইপের অঙ্ক, আর মোস্ট একটা অঙ্ক তোমরা দেখতে পাবেই কিন্তু পরীক্ষা হলে। এটা একেবারে 100% ধরে নাও যে একটা অঙ্ক এখান থেকে দেখতেই পাবে এই টাইপের। চলো নেক্সট কোশ্চিন দেখো, চলো পড়ো কি বলছে। চলো কি বলছে অঙ্ক? 30 মিটার ব্যাস এবং 8 মিটার উচ্চতা শঙ্কুর আকারে মাটির ঢিপি ঢেকে রাখার জন্য কত ক্যানভাস কাপড়ের প্রয়োজন হবে? কে বলতে পারবে এই জিনিসটা কি চাইছে আমাকে? একটা মাটির ঢিপি রয়েছে, যার ব্যাসও বলে দিয়েছে, উচ্চতাও বলে দিয়েছে, যার আকারটা হচ্ছে শঙ্কুর মতো। তাহলে কি বলছে? সেই মাটির ঢিপিটাকে ঢেকে রাখার জন্য কত ক্যানভাস কাপড়ের প্রয়োজন হবে। আর কাপড় যেখানেই বলবে ঢেকে রাখার জন্য, সেটা আমার কি? সেটা হচ্ছে আমার ক্ষেত্রফল জিজ্ঞাসা করছে। ক্ষেত্রফল মানে কি? উপরের অংশটাকে ঢেকে রাখার জন্য কত পরিমাণ কাপড় লাগবে সেটা জিজ্ঞাসা করছে। তাহলে এটা রয়েছে আমার একটা মাটির ঢিপি শঙ্কু আকারের, যার ব্যাস বলেছে কত মিটার? ব্যাস বলেছে 30 মিটার। ব্যাসার্ধ বলেনি, ব্যাস বলেছে, অর্থাৎ এটুকুটার দৈর্ঘ্য বলেছে আমার কত? এই পুরোটার দৈর্ঘ্য বলেছে 30 মিটার। তাহলে ব্যাসার্ধ আর সমান কত হয়ে যাবে? ব্যাসার্ধ সবসময় কার অর্ধেক হয়? ব্যাসের অর্ধেক। ব্যাস যদি 30 হয়, ব্যাসার্ধ হবে 15 মিটার। এবার কি বলেছে আমাকে? উচ্চতাটা কত বলে দিয়েছে? উচ্চতা হচ্ছে 8 মিটার। হাইটটা কত বলে দিয়েছে? এই হাইটটা বলে দিয়েছে 8 মিটার। তাহলে বলছে মাটির ঢিপিটা ঢেকে রাখার জন্য কত ক্যানভাস কাপড়ের প্রয়োজন হবে, অর্থাৎ আমার ক্ষেত্রফল বলেছে। তাহলে ক্ষেত্রফল আমার কি জানি? এর ক্ষেত্রফল আমরা কি জানি? পাই আর এল। মাটির ঢিপিটা ঢেকে রাখার জন্য, মাটির ঢিপির নিচের তলটা তো আর ঢেকে রাখা যাবে না আমার, নিচের তলটা তো মাটির সঙ্গে অ্যাটাচ রয়েছে। তার মানে আমার শুধু বলেছে বক্রতলের ক্ষেত্রফলটা বার করার কথা। যেহেতু এইটুকুই তো আমি ঢেকে রাখতে পারবো, এই তলটা, নিচের তলটা তো আমার মাটির সঙ্গে যুক্ত আছে, তার মানে এটুকুর আমার ক্ষেত্রফল কি হয়ে যাবে? পাই আর এল। তাহলে পাই আর এল, এল মানে কি? তির্যক উচ্চতা। আর দেওয়া আছে কি? উচ্চতা 8 মিটার। তাহলে তির্যক উচ্চতা এটুকু বার করতে হবে, তো এটাকে কেটে বার করো এখানে। এটুকু, তার মানে এটা হচ্ছে 8 মিটার, এটা হচ্ছে 15 মিটার। তাহলে এটুকুর মান কত হবে? আমরা জানি এটা হচ্ছে একটা ত্রিভুজের অতিভুজ, আর অতিভুজ সমান কি হয়ে যাবে? √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব কত রয়েছে? 8 স্কোয়ার প্লাস ভূমি কত রয়েছে? 15 স্কোয়ার। তাহলে কত হয়ে যাবে? 8 স্কোয়ার হয়ে যাবে 64 প্লাস 15 স্কোয়ার কত হয়ে যাবে? 15 স্কোয়ার 225। 5 হচ্ছে 25 এ 5, হাতে হলো 2 1, 5 থেকে 5 10, 2 এ 12, 2 হাতে 1 2, তাহলে 225 হয়ে গেল আমার কি? তাহলে যোগ করে দাও, কত হয়ে যাবে? 225 আর 64 হয়ে গেল 9 6 2 8 আর 2 289। তাহলে এটা কার 290? কার স্কোয়ার? 70 এর স্কোয়ার। 17 ইন্টু 17 করি তাহলে 290 হবে। তাহলে 289 কে লিখতে পারি 17 ইন্টু 17। তাহলে কত হয়ে যাবে আমার? একটা বেরোবে। তাহলে 17 হয়ে গেল কি আমার? 17 হয়ে গেল এল, অর্থাৎ তির্যক উচ্চতা। এল এর মান কত হয়ে গেল? এল ইকুয়াল টু হয়ে গেল আমার 17। তাহলে পাই আর এল, পাই মানে কত? আচ্ছা প্রশ্নে দেখো তো পাই সমান কত নিতে বলেছে? পাই সমান বলেছে 3.14 নিব। তাহলে পায়ের মানটা আমরা 22/7 নিতে পারবো না, যেহেতু প্রশ্নে আমার বলে দিয়েছে যে 3/14, 3.14, তার মানে 3.14 নিব পাই। আর কত রয়েছে? আর রয়েছে 15 মিটার। আর এল কত রয়েছে? 17 পেয়ে গেছি। তাহলে দেখো এখান থেকে এই দশমিক উঠাতে গেলে নিচে আসবে 1, আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। তাহলে দেখো কাটাকাটি করো এখানে 5 দ্বারা, 3 5 15, 5 20 100, এটা গেল। তাহলে এখানে কত হবে আমার? 20। তাহলে 2 দ্বারা 10 2 20, 2 দ্বারা 2 1 2, 5 2 10, 7 2 14। তাহলে কত হয়ে গেল আমার? উপরে 157 ইন্টু 3 17 51 বাই কত? নিচে 10। তাহলে
57কে যদি 51 দ্বারা গুণ করো বাই 10 করো তাহলে কত হবে? তোমরা অবশ্যই অ্যান্সারটা জানাবে আমাকে কমেন্টে। আমি আর করে দিতে পারবো না ক্যালকুলেশন। তোমরা কিন্তু করে নিবে ক্যালকুলেশনটা। আর প্রত্যেকে আমাকে কিন্তু কমেন্টে অ্যান্সার লিখবে যে স্যার কত অ্যান্সার এসছে। কোন দাগের অ্যান্সারটা হয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু আমাকে লিখে দেখাবে। দশমিকে আসবে। আচ্ছা একটা আমি আরও হিন্ট দিয়ে দিই দশমিকে কীভাবে আসবে। এখান থেকে গুণ করে তোমরা ডিরেক্টলি বলতে পারবে। এই সংখ্যাটা গুণ করে ধরো এক্স ওয়াই জেড কিছু একটা হলো তাহলে নিচে কটা শূন্য রয়েছে? 10। 10 মানে কি একটা শূন্য। তাহলে এই ডান দিক থেকে একটা সংখ্যার আগে লাগিয়ে দিবে দশমিক, সেটাই হয়ে যাবে মিটার, সেটাই হয়ে যাবে অ্যান্সার। যাও এটুকু বলে দিলাম। তাহলে কত দাগের অ্যান্সার রয়েছে তোমরা করে দেখাবে। চলো নেক্সট কোশ্চিন। প্রত্যেকে কিন্তু অভিজিৎ একমাত্র শুধু অভিজিৎই করে অ্যান্সারগুলো, বাকিরা তোমরা করছো কি করছো না আমি বলতে পারবো না। তাহলে অবশ্যই কিন্তু করে জানাবে, তাহলে তো আমি বুঝতে পারবো যে তোমরা করতে পারছো কি পারছো না, আদেও তোমাদের কোথায় কি প্রবলেম রয়েছে। প্রবলেম থাকলে অবশ্যই বলবে যে এখানে আমি বুঝতে পারছি না, আর এমনভাবে বুঝিয়ে দিচ্ছি যে আশা করি কোনো প্রবলেম থাকবে না। তারপরে যদি থাকে সেই জন্য তোমাদের সুবিধার জন্য টেলিগ্রাম গ্রুপ তো রয়েছে, সেখানে আমরা তোমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করে দেবো। এখান থেকে কোনো কোশ্চিন পারছো না বুঝতে পারোনি, তুমি সেখানে এখান থেকে ক্লাস থেকে স্ক্রিনশট নেবে, টেলিগ্রাম গ্রুপে সেন্ড করবে যে স্যার এইটা পারিনি, আমি তোমাকে আবার সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব। দরকার পড়লে তুমি তোমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করা হবে, তুমি না বুঝতে পারলে তোমাকে কলের মাধ্যমে আমরা বুঝিয়ে দেব। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, পড়ো তাড়াতাড়ি করে পড়ো। একটি 10,000 টাকার, আচ্ছা 1 লক্ষ টাকার বলেছে, 1 লক্ষ টাকার বস্তুর ওপর 30% ছাড় এবং 25% ছাড়। আচ্ছা 30% ছাড় এবং 25% এবং 5% এর পরপর দুটি ডিসকাউন্টের মধ্যে পার্থক্য কত? অর্থাৎ বস্তুটার দাম কত বলেছে আমাকে, কত টাকা বলেছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ টাকা দামের একটা বস্তু রয়েছে, যার উপরে যদি আমি 30% ছাড় দিই একবার, আর একবার যদি 25% আর কত পার্সেন্ট 25% দিই, আর আবার 5% ছাড় দিই, তাহলে এই 30% ছাড় দিয়ে আমি যে টাকাটা পাবো, ধরো X টাকা পেলাম ছাড়, আর এই ছাড়টা জয় টাকা হবে, এই দুজনের মধ্যে পার্থক্য কত সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। দেখো ভালো করে প্রশ্নটা পড়ো একবার। 1 লক্ষ টাকার বস্তুর ওপর 30% ছাড় এবং 25% এবং 5% এর পরপর দুটি ডিসকাউন্টের মধ্যে পার্থক্য কত? অর্থাৎ পরপর দুটি ছাড়ের মধ্যে পার্থক্যটা কত? যে 30% ছাড় দিলে যে টাকাটা পাবো আর 25% প্লাস 5% ছাড় দিয়ে যে টাকাটা পাবো, এই দুটো টাকার মধ্যে আমাকে পার্থক্য বের করতে বলেছে। তাহলে এত টাকার আমি 30% বার করব। তাহলে দেখো আমি কি জানি যে এত টাকার 1 লক্ষ টাকার 30% মানে কত হয়ে যাবে? 30/100। তার মানে এটাকে আমরা কি পেয়ে যাবো? ছাড়। তার মানে দেখো একটা শূন্য। আচ্ছা তাহলে বস্তুটার দামটা কত হয়ে যাবে? 30% ছাড় দেওয়ার পরে বস্তুটার দাম কত হয়ে যাবে? আচ্ছা ছাড়টাই তো আমাকে বের করতে বলেছে, তাহলে শুধু ছাড়টা বের করো। তাহলে 30 কাটলো, 0 কাটলো এখানে, তাহলে কত হয়ে যাবে? 3কে 1 দ্বারা গুণ করে দাও, 3 1 2 3 4, তাহলে কত হয়ে গেল আমার? 30,000 টাকা। তাহলে ডিসকাউন্টটা কত হয়ে যাবে? 30% মানে 30,000 টাকা। তারপরে এবার দেখো এটা একটা ডিসকাউন্ট গেল। এবার কি বলছে, যদি 1 লক্ষ টাকার উপরে একবার 25% ছাড় দিই আর একবার যদি 5% ছাড় দিই, তাহলে যেটা পাবো আর এটার সঙ্গে তুলনা করতে হবে। তাহলে 25% মানে কি জানি স্যার? 25% মানে আমরা জানি 1/4, আর 5% মানে আমরা জানি 1/20। তার মানে ছাড় কার উপরে হয়? এমপি আর এসপি, মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস। তার মানে 25% ছাড় দিচ্ছে মানে কি 4 টাকা যদি বস্তুটার দাম হয়, তাহলে 1 টাকা ছাড়ে বিক্রি করছে, মানে দাম কত হয়ে যাবে? বিক্রয় মূল্য 3 টাকা। এখানে 5% তার মানে 20 টাকা যদি মার্কেট প্রাইস হয়, 1 টাকা ছাড় মানে দাম কত হয়ে গেল? 19। ক্যালকুলেশন করে দাও। কত হয়ে যায়? 4 2 80 আর 3 19 3 7 7 2 3 5 7 57। তাহলে 80 টাকার জিনিস কততে বিক্রি করছে? 57তে। তাহলে ছাড় কত পাচ্ছি স্যার আমরা? ছাড় পাচ্ছি কত? বাদ দিয়ে দাও। তার মানে 60 3 2 23, তার মানে 23 টাকা ছাড়। তাহলে দেখো 80-র মানটা কত? মার্কেট প্রাইস কত বলে দিয়েছে আমার? 1 লক্ষ টাকা। তার মানে 80-র মানটা যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে 1-এর মানটা কত হয়ে যাবে? বাই 80। তাহলে আমার কি বলেছে? 23-এর মান। তাহলে 23-এর মানটা কি হয়ে যাবে? ইন্টু 23। ছাড় যেহেতু 23 হচ্ছে আমার, তাহলে 0 0 কেটে দাও। 4 দ্বারা 4 2 এ 8, এখানে যদি কাটি তাহলে কত হয়ে যাবে? 4 2 এ 8, 4 5 এ 20, 0 0
2 দ্বারা কেটে দাও, 12 2 24, 4 5 2 10 0 1250 ইন্টু 23, তাহলে 1250কে যদি 23 দ্বারা গুণ করি তাহলে 1250 ইন্টু 23 করতে গেলে কত হয়ে যাবে, 23 0 0, 23কে যদি আচ্ছা 125 আর 23, 3 5 15 5 হলে 1 3 6 1 7 3 হয়ে গেল, 5 2 10 0 হাতে হলে 1, 4 1 5 2 1 2, তাহলে কত হয়ে গেল 5 7 8 2, তাহলে 2 8 7 5 0। তাহলে বস্তুটার দাম কত হয়ে যাবে আমার, ছাড়টা কত হয়ে যাবে 25% আর 5% যদি পরপর দুটো ছাড় দিই তাহলে ছাড়টা আমি পাবো কত 1 লক্ষ টাকার উপরে 28,780 টাকা। আর যদি 30% ছাড় দিই তাহলে কত ছাড়টা হবে আমার 30,000 টাকা ছাড়। যখন আমি 30% ছাড় দিচ্ছি তাহলে ছাড় কত হচ্ছে, ছাড়টা হচ্ছে 30,000 টাকা। আর যখন বস্তুটার উপরে 25% আর 5% আবার ছাড় দিচ্ছি তাহলে ছাড়টা কত হয়ে যাচ্ছে 28,780 টাকা। তার মানে কত কম বেশি, তাহলে 30,000 থেকে 28,000 বাদ দিয়ে দাও, তাহলে 28,750 টাকা বাদ দিয়ে দাও, 0 10 থেকে 5 বাদ 5, 10 থেকে 8 বাদ 2, 10 থেকে 9 বাদ 1, তাহলে 1250 টাকা হয়ে যাচ্ছে আমার ছাড়। তাহলে 30% ছাড় আর 25% আর 5% পরপর দুটো ছাড়ের মধ্যে পার্থক্য কত হয়ে যাবে আমার 1250 টাকা। চলো নেক্সট কোশ্চিন। চলো কি বলছে, একেবারে সহজ কোশ্চেন। কি বলছে, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 কমা এ স্কোয়ার মাইনাস এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চতুর্থ সমানুপাতি কি। তিনটা সংখ্যা দেওয়া আছে, তার চতুর্থ সমানুপাতি আমাকে বের করতে বলছে। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি বের করতে পারবো চতুর্থ সমানুপাতি সমান কি হয়ে যাবে, পরের দুটো সংখ্যা রয়েছে অর্থাৎ শেষের দুটো সংখ্যা ইনটু হয়ে যাবে গুণ করে উপরে, আর যেটা প্রথমে সংখ্যা রয়েছে সেটা হয়ে যাবে কি আমরা নিচে জানি। তাহলে পরপর তিনটা সংখ্যা রয়েছে, তিনটা সংখ্যার মধ্যে দুটো সংখ্যা চতুর্থ সমানুপাত যখন বের করতে হবে তাহলে শেষের দুটো সংখ্যা গুণ হয়ে কোথায় বসে যাবে উপরে, আর প্রথমের সংখ্যাটা নিচে। তার মানে শেষের দুটো সংখ্যা কি রয়েছে স্যার, প্রশ্নে দেখতে পাচ্ছ তোমরা এ স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি হয়ে গেল ইন্টু কি হয়ে যাবে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই নিচে কি হয়ে যাবে আমার প্রথম সংখ্যা। তাহলে প্রথমটা কি রয়েছে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, এটাই রয়েছে। চতুর্থ সমানুপাতি সমান কি হয়ে যাবে, যে শেষের যে দুটো সংখ্যা রয়েছে সে দুটো গুণ হয়ে উপরে বসে যাবে আর প্রথম সংখ্যাটা নিচে বসে যাবে, সেটাই হয়ে যাবে আমার চতুর্থ সমানুপাতি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, এ স্কোয়ার মাইনাস এ বি থাকলো ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলো। এটাকে দেখো আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4কে এ স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি কি পারি না, দেখো 2 2 4, তাহলে আমাকে 4টাকে ভেঙে লিখলাম 2 আর 2, তাহলে এ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 ছিল, তাহলে বি স্কোয়ার তার স্কোয়ার। তাহলে দেখো এই সম্পূর্ণটা কি হলো এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে এ প্লাস বি, এ বলতে কি রয়েছে এ স্কোয়ার। দেখো এই পুরোটাকে আমি এবার এখন কি ধরবো এর উপরে কি রয়েছে স্কোয়ার, এইটা এই বি স্কোয়ারটাকে পুরোটাকে ধরবো আমি বি, তাহলে বি এর উপরে কি রয়েছে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে কি রয়েছে পুরোটা ব্র্যাকেটের মধ্যেকার পুরোটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 এর জায়গাতে কি লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই তো লিখতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটলো, থাকলো কি এ স্কোয়ার মাইনাস এ বি বাই এ স্কোয়ার মাইনাস এ বি, আচ্ছা বি স্কোয়ার এটাই তো। তাহলে আমাকে প্রশ্নে দেখো তো এই টাইপের কিছু রয়েছে কি নেই, তার মানে আরও আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। এখানে দেখো এবার এখানে কটা এ রয়েছে এ স্কোয়ার মানে দুটো এ, তাহলে দুটো এ থেকে একটা এ কমন নিলাম, তার মানে পড়ে থাকলো কি একটা এ মাইনাস এখান থেকে এটা কমন চলে এসছে, তার মানে পড়ে থাকবে কি বি, তার মানে এ মাইনাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর ফর্মুলাটা কি হয়ে যাবে স্যার এ প্লাস বি একবার আর একবার হয়ে যাবে এ মাইনাস বি, তার মানে এ মাইনাস বি আর এ মাইনাস বি গেল, তাহলে কত হয়ে গেল এ বাই এ প্লাস বি। কত দাগের অ্যান্সার রয়েছে এ বাই এ প্লাস বি, এ দাগের অ্যান্সার। তাহলে
দেখে নাও তোমরা একবার, কিছুই না। এখান থেকে শুধু এটাকে আমরা ভাঙবো, ভেঙে লিখবো কি এ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার, 2 দুগুণে 4, তার মানে এ টু দি পাওয়ার 4ই আছে, বি টু দি পাওয়ার 4ই আছে, শুধু আমি এটাকে ভেঙে লিখলাম। তাহলে আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর জায়গাতে কি রয়েছে ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার, তার মানে বসবে এ এর জায়গাতে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দিলাম। এখানে এবার দেখো উপরেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, নিচেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, তাহলে দুটো কেটে গেল, থাকলো কি এ স্কোয়ার মাইনাস এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে দেখো এখানে রয়েছে এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, দুটো এ, আর এখানে রয়েছে একটা এ, তার মানে দুটো সবচেয়ে কম যেটা থাকবে সেটা কমন, তার মানে এখানে একটা এ আছে, এটাকে কমন নিলাম। যদি এখান থেকে আমি এটা কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকবে, দুটো এর মধ্যে একটা বাইরে চলে এসেছে, তার মানে থাকবে ভিতরে কি একটা এ, মাইনাস ছিল মাইনাস বসে গেল। এটাকে আমি বাইরে নিয়ে এসেছি, তার মানে কি পড়ে থাকবে বি, তার মানে বিটা ভিতরে থাকলো। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি একটু আগে বললাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম। এ মাইনাস বি কেটে গেল, থাকলো কি এ বাই এ প্লাস বি। অ্যান্সার সলভ। চলো নেক্সট। কি বলছে, যদি ৪৫ এবং ৫০ জন শিক্ষার্থীর দুটি ব্যাচের গড় নম্বর যথাক্রমে ৭৮ এবং ৬৫ হয়, তাহলে সমস্ত শিক্ষার্থীর গড় নম্বর কত? ৪৫ জন আর ৫০ জন দুটো শিক্ষার্থী রয়েছে। আচ্ছা, ৪৫ জন এবং ৫০ জন শিক্ষার্থীর দুটি ব্যাচ রয়েছে, একটা ব্যাচে রয়েছে ৫০ জন আর একটা ব্যাচে কতজন স্যার? ৪৫ জন। প্রথম ব্যাচে রয়েছে ৪৫ জন, দ্বিতীয় ব্যাচে রয়েছে ৫০ জন। আর কি বলছে, দুটো ব্যাচের ৪৫ জন এবং ৫০ জন দুটো ব্যাচের গড় নম্বরটা কত বলে দিয়েছে? ৭৮ এবং ৬৫। ৪৫ জন যেখানে রয়েছে তার গড় নম্বরটা হচ্ছে ৭৮, আর ৫০ জন যেখানে রয়েছে সেটার গড় নম্বর হচ্ছে ৬৫। তাহলে তাদের আলাদা আলাদাভাবে গড় দেওয়া আছে, তাহলে এক সমস্ত ছাত্রের শিক্ষার্থীর গড় নম্বরটা কী হবে বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি ৪৫ জনের গড় নম্বর হয়ে যায় ৭৮, তার মানে মোট নম্বর কত হয়ে যাবে ৪৫ ইন্টু ৭৮ প্লাস ৫০ জনের গড় নম্বর হচ্ছে ৬৫, তার মানে মোট নম্বর কত হয়ে যাবে ৫০ ইন্টু 65 বাই মোট, আমরা কি জানি মোট নম্বর বাই মোট শিক্ষার্থী। তাহলে মোট শিক্ষার্থী কত? ৪৫ আর ৫০ কত হয়ে যাবে স্যার? ৪৫ আর ৫০ ৯৫। ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার হবে সেটাই হয়ে যাবে ফাইনাল অ্যান্সার। কত দাগে রয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। চলো নেক্সট কোশ্চিন। একেবারে জলের মতো সহজ ছিল। প্রত্যেকটা প্র্যাকটিস সেটে দেখতে পাচ্ছ ঘুরে ফিরে একই টাইপের অঙ্ক, ঘুরে ফিরে একই টাইপেরই আসছে। একই রকমভাবে যদি তোমরা পরীক্ষার শেষ পর্যন্ত প্র্যাকটিস করে যাও তাহলে পরীক্ষা হলে গিয়ে দেখবে যে এগুলোই অঙ্ক, ঘুরে ফিরে এগুলোই অঙ্ক। চলো কি বলছে, দুটি প্রাকৃতিক সংখ্যার যোগফল হলো ১৪০ এবং তাদের গসাগু লসাগু যথাক্রমে ২৮ এবং ১৬৮ সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। একেবারে জলের মতো সহজ কোশ্চিন রয়েছে। কে করে দেখাতে পারছো আমি এটার জন্য টাইম দিব, যেহেতু এটা একটু নতুন টাইপের অঙ্ক। করে দেখাও দেখি কে করে দেখাতে পারছো তোমরা, প্রত্যেকে আমাকে করে দেখাবে। কারা কারা করতে পেরেছে তাড়াতাড়ি করে দেখাও, অ্যান্সার করো তাড়াতাড়ি করে। কি বলছে প্রশ্নটা, যে দুটি প্রাকৃতিক সংখ্যার যোগফল হচ্ছে ১৪০ এবং তাদের গসাগু কি বলেছে, গসাগু গসাগু কত বলেছে আমাকে? গসাগু বলেছে আমার 28 28, আর লসাগু কত বলেছে আমাকে? লসাগু বলেছে 168 168। তাহলে লসাগু আমার কি বলে দিয়েছে? লসাগু বলে দিয়েছে 168 আর গসাগু বলেছে 28, এবং দুটি প্রাকৃতিক সংখ্যার যোগফল বলেছে কি আমার? যোগফলটা বলেছে ১৪০। তাহলে দেখো গসাগু মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে আমি এখান থেকে ধরে নিব যে একটা সংখ্যা 28x আর একটা সংখ্যা কি হবে 28y। একটা সংখ্যা কি 28x আর একটা 28y, আর সংখ্যা দুটোর যোগফল বলেছে ১৪০। তাহলে দেখো আমরা কি একটা যখনই এলসিএম আর এইচসিএম অর্থাৎ লসাগু এবং গসাগু চ্যাপ্টারটা করেছিলাম কি বলেছিলাম তোমাদেরকে, যে একটা সূত্র বলেছিলাম যে সংখ্যা দুটির গুণফল কার সমান হবে? সংখ্যা দুটির গুণফল হবে তোমার সংখ্যা দুটির লসাগু এবং গসাগু এর গুণফলের সমান। তার মানে এখানে সংখ্যা একটা 28x ধরেছি, একটা 28y, তার মানে সংখ্যা দুটির গুণফল 28x ইন্টু 28y কার সমান হয়ে যাবে আমার? 28x ইন্টু 28yটা কার সমান হয়ে যাবে? সংখ্যা দুটির লসাগু এবং গসাগু এর সমান, তার মানে 28 ইন্টু 168 এর সমান। তাহলে দেখো এখানে রয়েছে 28x ইন্টু 28y, তার মানে কি হয়ে যাবে
28 ইন্টু 28 এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই সমান কত হয়ে যাবে 28 ইন্টু 168। তাহলে এক্স আর ওয়াই সমান কত হয়ে যাবে 28 ইন্টু 168/28 ইন্টু 28, অর্থাৎ এই 28 ইন্টু 28টাকে কী করে দিলাম, নিচে নিয়ে চলে আসলাম সমানের ব্যাপারে। তাহলে এই 28 গেল, এই 28 দ্বারা যদি কাটি তাহলে 6 দ্বারা যাবে, তাহলে এক্স আর ওয়াইয়ের মানটা হয়ে গেল 6। তার মানে এক্স এবং ওয়াইয়ের গুণফলটা কত হয়ে যাবে 6। তার মানে দেখো এক্স আর ওয়াইয়ের গুণফল যদি 6 হয় তাহলে প্রাকৃতিক সংখ্যার মধ্যে আমাকে নিতে হবে। তার মানে এক্সের মান আর ওয়াইয়ের মান আমরা কি নিলে 6 আসবে গুণ করে। তার মানে যদি এক্সের মান যদি 2 নিই, ওয়াইয়ের মান যদি 3 নিই, তাহলে একমাত্র আমার কি আসবে যে এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ 2 ইন্টু 3 করতে গেলে আমার 6 হবে, বা এক্সের মান যদি 3 নিই, ওয়াইয়ের মান যদি 2 নিই, তাহলে আমার কি হবে 6 আসবে। আর প্রশ্নে আমাকে কি বলে দিয়েছে যে দুটি প্রাকৃতিক সংখ্যার যোগফল। তাহলে আমি ধরলাম যে এক্স এর মানটা 2 আর ওয়াই এর মানটা 3, তাহলে 2 ইন্টু 3 করলে 6। এর জায়গাতে আমি 4 নিই, 3 নিই, তাহলে কি হবে 6 আসবে, গুণ করে আসবে না, একমাত্র 2 আর 3 এর গুণফলটাই হবে 6। আমি ধরে নিলাম এক্স এর মান 2, ওয়াই এর মান 3। তাহলে এখানে মানটা বসিয়ে দাও। তাহলে সংখ্যা দুটির অন্তর্ফল বলেছে, তাহলে 28x, তার মানে 28x সমান কত হয়ে যাবে 28 ইন্টু এক্স এর মানটা আমি ধরলাম 2, তার মানে 28 দিয়ে কত হয়ে যাবে 56। আর কি বলেছে 28y, তার মানে 28 আর y, তার মানে 28 ইন্টু কত হয়ে যাবে, y এর মান আমি ধরেছি 3, তাহলে কত হবে 3 8 24 4, হাতে থাকলো 2, 3 2 6 আর 2 8, তার মানে 84। তাহলে আমি পেলাম একটা সংখ্যা 56, একটা 84। তাহলে সংখ্যা দুটির অন্তর্ফল কত হয়ে যাবে, অন্তর্ফল মানে বিয়োগফল, এটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে 84 বিয়োগ 56 করতে গেলে কত হয়ে যাবে 14 থেকে 6 বাদ 8, 8 থেকে 6 বাদ 2, তাহলে 28 হয়ে যাবে অন্তর্ফল। 28 কত দাগে অ্যান্সার রয়েছে, সি দাগের অ্যান্সার। তাহলে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে গসাগু যেটা আছে সেখান থেকে আমি ধরে নিব যে 28x একটা সংখ্যা, 28y আর একটি সংখ্যা। তাহলে দুটি সংখ্যার গুণফল কার সমান হয়, সংখ্যা দুটির লসাগু এবং গসাগু এর সমান। এখান থেকে আমরা x y এর মানটা পেয়ে গেলাম 6। তার মানে যদি x আর y এর মান কখন সম্ভব 6, যখন আমরা 2 আর 3 গুণ করব তখন হয়ে যাবে 6। তাহলে তুমি এখানে y এর মান 3 নিতে পারো, x এর মানও আচ্ছা x এর মান 3 নিতে পারো, y এর মানও 2 নিয়ে তুমি করে দেখতে পারো, একই আনসার আসবে। তাহলে আমি ধরলাম x এর মানটা 2, y এর মানটা 3। তাহলে এখান থেকে মানটা বসিয়ে দেবো। তাহলে একটি সংখ্যা 56 পেয়ে গেলাম আর একটি সংখ্যা কত পেয়ে গেলাম 28। তাহলে এখান থেকে আমরা কি করে যাব, আচ্ছা একটি সংখ্যা কত 84। তাহলে এখান থেকে বলেছে দুটি সংখ্যার অন্তর্ফল, তাহলে দুটি সংখ্যার অন্তর, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিলাম, হয়ে গেল 28। তাহলে দুটি সংখ্যার অন্তর্ফল কত হয়ে গেল স্যার 28। চলো নেক্সট কোশ্চিন। একেবারে সহজ অঙ্ক ছিল, শুধু আমাদেরকে ভাষাটা বুঝতে হবে। এটা একটু হতে পারে তোমাদের কাছে নতুন এখান থেকে ধরাটা, তাহলে তোমরা দেখে নাও একবার ভালো করে প্র্যাকটিস করে নেবে। ক্লাস শেষ হওয়া মাত্রই তোমরা প্র্যাকটিস করবে, করে যেন এরপরে প্র্যাকটিস সেটে আসলে যেন কি না করতে পারো এমন না হয়। চলো কি বলছে, যদি এক্স এর z% 90 এর 2/3% সমান হয় তাহলে জেড এক্স এর মান কত। একেবারে সহজ, কি বলেছে এক্স এর z%, তার মানে কি এক্স এর কথার অর্থ কি স্যার, এর কথার অর্থ হচ্ছে গুণ। তার মানে এক্স এর z% মানে কি z/100, কার সমান বলেছে আমার 90 এর কত গুণের সমান, 2/3 গুণের সমান, 2/3 গুণের সমান। অর্থাৎ এক্স এর z%, অর্থাৎ এক্স ইন্টু z/100 কার সমান হয়ে যাবে 90 এর 2/3 গুণের সমান। তাহলে বলেছে এক্স ইন্টু জেড, অর্থাৎ এক্স জেডের মানটা কত। তাহলে দেখো এক্স ইন্টু জেড, তাহলে উপরে বসলো এক্স জেড, নিচে আসলো 100 ইকুয়াল টু 3 3 90, 30 2 60 হয়ে গেল 60। তাহলে এক্স জেড সমান কত হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে 60 ইন্টু 100, গুণ করে দিলে 6, 1 2 3, 3টা 0, 6000 হয়ে গেল আমার অ্যান্সার। কিছুই ছিল না প্রশ্নে, যারা করতে পারেনি ডুবে মরে যাও। 6 দাগের কত দাগে রয়েছে 6000 রয়েছে, একমাত্র বি দাগের অ্যান্সার। তাহলে চলো নেক্সট কোশ্চিন, একেবারে সহজ কোশ্চিন, এরকম ইতিহাসে হয়তো অঙ্কের ইতিহাসে এত সহজ কোশ্চিন পাবে না। চলো, একটি শহরের জনসংখ্যা 64,000, যা প্রতি বছর বর্তমান জনসংখ্যার 1/8 অংশ বৃদ্ধি পায়। 2 বছর পর জনসংখ্যা কত হারে কত হবে, 2 বছর পর কত হবে। বর্তমান জনসংখ্যা কত বলেছে স্যার 64,000, আর কত হারে বৃদ্ধি পাচ্ছে 1/8% প্রতি বছর, 1/8 অর্থাৎ 8 ভাগের 1 ভাগ করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 2 বছর পরে কত হবে জনসংখ্যা। একেবারে জলের মতো সহজ কোশ্চিন, কিছুই নেই।
আগের অঙ্কগুলোতে তোমরা হয়তো দেখেছো যে পার্সেন্টেজ 12% করে বৃদ্ধি পাচ্ছে, 25% করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো 1/8 যখন আমাদেরকে 20% বলছিল যে 20% হারে বাড়ছে, তাহলে আমরা কি করতাম যে 20% সমান কি 1/5, তার মানে আজকে যদি 5 জন হয় তাহলে 1 জন বৃদ্ধি পাচ্ছে, তার মানে 1 বছর পর কত হয়ে যাবে 6 জন। এভাবে বার করেছিলাম, কিন্তু আমাকে পার্সেন্টেজের ঝামেলাই দেয়নি। এটা দেখে ভয় করার কিছু না, আলাদা খুশি হওয়ার দরকার। যেহেতু আমাকে পার্সেন্টেজ বের করতে গিয়ে হয়তো আমার ভুল হতে পারতো, কিন্তু এরা ডিরেক্টলি বলে দিয়েছে 1/8, অর্থাৎ 8 আজকে যদি 8 হয়, একজন 1 বছর পরে বৃদ্ধি পাবে, তার মানে 1 বছর পর জনসংখ্যা কত হয়ে যাবে 9। ডিরেক্টলি বলে দিয়েছে। তাহলে 2 বছরের কথা বলেছে, তার মানে কতবার আমাদেরকে গুণ করতে হবে 2 বার। একেবারে হালুয়া কোশ্চেন। 1/8 মানে কি কে বলতে পারবে? 1/8 কত পার্সেন্টেজের মান? 12.5%-এর মান। যারা পার্সেন্টেজ করেছো আমি লিখিয়েছিলাম, কিন্তু একটা ছক লিখিয়েছিলাম প্রত্যেকটা পার্সেন্টেজের ভ্যালু। তাহলে 12.5%-এর মান, 12.5%-এর মান হচ্ছে আমার 1/8। সেটার কোনোই কাজ নেই, দেখো কিছু নেই, জলের মতো কোশ্চেন হয়ে যাবে। 1/8 বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক বছর, তার মানে আজ অর্থাৎ বর্তমানেও লিখতে পারো আর পরেও লিখতে পারো। তার মানে কী হয়ে যাবে আমার, আজ যদি 8 জন হয়, 1 বছর পরে 1 জন বৃদ্ধি পাবে, মানে কতজন হয়ে যাবে 9। 8 জনে 1 জন বৃদ্ধি পাচ্ছে, 9 জন হচ্ছে। তার মানে কত বছরের কথা বলেছে? এটা তো 1 বছরের ক্ষেত্রে, 2 বছরের কথা বলেছে, তার মানে আবার একবার লিখে দাও, গুণ করে দাও। 8 8 64, 9 9 81। তাহলে কী হয়ে গেল স্যার? 64 ছিল আজকে, 2 বছর পর কত হয়ে গেল 81। কত বৃদ্ধি পেল? 81 থেকে 64 বাদ দিব, কত হয়ে যাবে? 4 আর 6 70। তার মানে 6 10 16 আর 1 17, বৃদ্ধি পেয়েছে কত 17। তাহলে আমাকে বলছে বর্তমান জনসংখ্যা 64,000, আর আমরা বর্তমানে কত পেয়েছি 64। তার মানে পারবে তো এখান থেকে কত? 64-র মান কত হয়ে যাবে স্যার? 64-র মান হয়ে যাবে 64,000। কত স্যার? 64,000। যেহেতু বর্তমানে আমরা পেয়েছি কত 64, আর আমাকে প্রশ্নে বলেছে 64,000। 64-র মান যদি 64,000 হয়, 1-এর মান কত হয়ে যাবে স্যার? 64,000 বাই 64, কাটো 1 0 0 1000। তাহলে 1-এর মানটা 1000। তারা কি বলেছে আমাকে যে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হচ্ছে এটা তো বের করার দরকারই ছিল না। 2 বছর পর কত হচ্ছে বলবে না যে এটা বের করার দরকার ছিল না? চলো 81 হচ্ছে তো 2 বছর পরে, তাহলে 81-র মানটা বের করব। 81, তাহলে 1000 ইন্টু কি হয়ে যাবে 81। তাহলে 1000, এই শালা 1000 ইন্টু 81, তাহলে কত হয়ে যাবে? 81 একে 81, পরে 3টা শূন্য সংখ্যা, 3টা শূন্য লাগিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে? 2 বছর পরে 81,000 হয়ে যাবে কি স্যার? জনসংখ্যা। যারা করতে পারোনি ডুবে মরে যাও। সহজ কোশ্চেন ছিল, 2 মার্ক, একেবারে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে 2 মার্ক পেয়ে যাবে। এই টাইপের এভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো স্যার, প্রত্যেকটা প্র্যাকটিস সেট, এবং আমি যেভাবে বলছি যে একটা অঙ্ক পারলে না, যে অঙ্কটা পারলে না আজকের সেটে, ক্লাস শেষ হওয়া মাত্র সেটা প্র্যাকটিস করো, যতক্ষণ না তুমি না দেখে করতে পেরেছো। করে যাও করে যাও করে যাও, জানো, তারপরে প্র্যাকটিস সেটে না আটকে যাও কোনো প্রশ্নে। এরকমভাবে এমনভাবে তৈরি করো যে পরীক্ষা আসতে করতে প্রত্যেকটা টেস্টে, প্রত্যেকটা প্র্যাকটিস সেটে কী হয় জানো, একটা প্রশ্ন আমার দেখে তোমাকে না করতে হয়, যে আমি সলিউশন করাবো তারপরে দেখবে, এরকম না। দরকার পড়লে প্রশ্ন আসছিল, নেক্সট কোশ্চেন চেঞ্জ হচ্ছে তো পজ করো, করে কি করবে, সলিউশনে যাও, নিজে সলিউশন করো, নিজে সলিউশন করো, তারপরে কি করবে, স্কিপ করো, স্কিপ করে করে আমার অ্যান্সারটা দেখো প্রশ্নের। প্রশ্নের যখন অ্যান্সার দেখবে যে তোমার সঙ্গে মিলে গেছে, তখন তুমি চলে যাও নেক্সট কোশ্চেন, আর সলিউশন দেখার দরকার নেই। যখন ভুল হয়ে যাবে তখন দেখো তুমি। এভাবে তোমরা করে যাও, চাপ নেই। পরীক্ষার আগে পর্যন্ত এমনভাবে তৈরি করে দেবো যে স্বপ্নেও ভাবতে পারবে না পরীক্ষা হলে গিয়ে 20টাতে 20টা আনসার করে আসবে। শুধু যেভাবে বলছি সেভাবে করে থাকো। এরকম না যে আমি বলছি তুমি সেটা শুনছো না, ক্লাস অ্যাটেন্ড করছো, ক্লাস অ্যাটেন্ড করে কিছু হবে না প্র্যাকটিস না করলে। প্র্যাকটিস সেট, ক্লাস দেখো, প্রত্যেকটা সলিউশন কীভাবে করছি দেখো, নিজে থেকে করার চেষ্টা করো, ব্যাস হুবাহু প্যাটার্ন কমন পাবে। পরে কিন্তু পস্তাবে, যারা করবে না পরে গিয়ে পস্তাবে, ছি আমি যে করে আসতাম, যে দাদা যেগুলো বলেছিল বা স্যার যেগুলো বলেছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু এসছে একই প্যাটার্নে এসছে, তখন কিন্তু পস্তাবে। আর এটা 100% গ্যারান্টি সহকারে বলে রাখছি যে সেম প্যাটার্নে আসবে স্যার, সেম প্যাটার্নে আসবেই অঙ্ক, সেম প্যাটার্নে আসবেই। ক্লাসটা প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, সব কিছু তোমাদের জন্যই। আর নেক্সট ইয়ার তোমাদের যারা ভাইরা রয়েছে, আমরা কালিয়াচকে কী করতে চলেছি, মালদা জেলার মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচকে অফলাইন কোচিং সেন্টার খুলতে চলেছি বড় সড়ো করে। সেখানে ফিজিক্যাল ট্রেনিং সহ অনলাইন ক্লাস প্লাস অফলাইন ক্লাস দুটোই হবে। তাহলে তোমরা তোমাদের ভাইদেরকে বলে দাও, যারা আগামী বছর পরীক্ষা দেবে 2026-এ আগস্ট থেকে, সামনের বছরের আগস্ট থেকে অফলাইন ব্যাচ শুরু হয়ে যাবে। আর যারা আগ্নেবীর আর্মি রয়েছে 2025-এ দিতে চলেছে এক্সাম, তারা যদি কেউ অফলাইনে পড়তে চাও তাহলে আমাদের হেল্পলাইন নম্বর দেওয়া আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করবে। জানুয়ারি মাস থেকে হেল্পলাইন আমাদের কি
অগ্নিবীরের ব্যাচ শুরু করব অফলাইনে। তাহলে প্রত্যেকেই যেগুলো অঙ্ক পারোনি ভালো করে প্র্যাকটিস করো এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেট ক্লাস ভালো করে প্র্যাকটিস করো, যেন পরের ক্লাসে কি হয় বাকি কোশ্চেনগুলোতে না আটকে যাও এবং নিজের বেসটা শক্ত করো। তাহলে আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।